35-5 অনুচ্ছেদে বলা হয়েছে কোনো ব্যক্তিতে নির্যাতন বা নিষ্ঠুর, অমানবিক কিংবা অপমানকর দণ্ড বা আচরণের শিকার করা যাবে না। অধিকারের পরিসংখ্যান অনুযায়ী 2001 সাল থেকে 2026 সালের 22 জুন পর্যন্ত বাংলাদেশে মোট 448টি নির্যাতনের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সময়কাল ভিত্তিক যদি পর্যালোচনা করা বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপি সরকারের আমলে 10 অক্টোবর 2001 থেকে 28 অক্টোবর 2006 পর্যন্ত নির্যাতনের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে 184টি, যা মোট ঘটনার প্রায় 38%। এরপর 29 অক্টোবর 2006 থেকে 10 জানুয়ারি 2007 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 6টি এবং পরবর্তীতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 42টি ঘটনা নথিভুক্ত করা হয়, যা মোট পরিসংখ্যানের প্রায় 9%। 6 জানুয়ারি 2009 থেকে জুন 2024 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে এই সংখ্যা দাঁড়ায় 213টি, যা মোট সংখ্যার প্রায় 44%। এছাড়া জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন অনুযায়ী 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন আইন প্রয়োগ করে সংস্থা এবং নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের হাতে প্রায় 1400 জন নিহত হয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আমলে নির্যাতনের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে 29টি, যার মোটের প্রায় 6%। এই পরিসংখ্যান স্পষ্টভাবে দেখায় যে সরকার পরিবর্তন হলেও আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও নির্যাতনের মৃত্যু ধারাবাহিকতা বন্ধ হয়নি, বরং বিভিন্ন সময় ও রাজনৈতিক শাসনে এটি একটি গভীর ও কাঠামোগত মানবাধিকার সংকট হিসেবে বহাল রেখেছে। আন্তর্জাতিক ও আইনি কাঠামো অনুযায়ী নির্যাতন আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি মানবাধিকার লঙ্ঘনের একটি বড় হাতিয়ার এবং নন ডেরোগেটিভ গ্রুপ হিসেবে চিহ্নিত হয়েছে, যা কোনো অবস্থাতেই ন্যায্যতা দেওয়া যায় না। যুদ্ধ, জাতীয় নিরাপত্তাজনিত অবস্থা অথবা সন্ত্রাস বিরোধী অবস্থান সহ যে কোনো পরিস্থিতির এটা কাম্য নয়। এছাড়া রোম সংবিধির 7 ধারা অনুযায়ী নির্যাতন একটি মানবতা বিরোধী অপরাধ যদি এটি বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগতভাবে সংঘটিত হয়। বাংলাদেশ 1998 সালের ক্যাট অনুমোদন করেন এবং পরবর্তীতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন প্রণয়ন করে নির্যাতনকে ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং এই আইনে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, যেমন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিম্নলিখিত কয়েকটি বিশেষ দুর্বল দিক রয়েছে, যেমন স্বাধীন ও কার্যকর তদন্ত ব্যবস্থার অনুপস্থিতি, নিরাপত্তা সংস্থাগুলোর দায়মুক্তির সংস্কৃতি, ভিকটিম সুরক্ষা এবং ক্ষতিপূরণের সুস্পষ্ট কাঠামোর অভাব, বিচার প্রক্রিয়ার ধীরগতি এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ। নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদের অনুমোদনের 27 বছর পর অন্তর্বর্তী সরকার 2025 সালে কনভেনশন এগেইনস্ট টর্চারের অপশনাল প্রোটোকল অনুমোদন করে। জাতিসংঘের এই অপশনাল প্রোটোকল যদি কনভেনশন এগেইনস্ট টর্চার অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব হলো নির্যাতন প্রতিরোধ, তদন্ত, বিচার, নির্যাতন প্রতিরোধে স্বাধীন মনিটরিং ব্যবস্থা এবং ভিকটিমের পূর্ণ প্রতিকার নিশ্চিত করা, যা বাংলাদেশে এখনো কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশে এই আন্তর্জাতিক কাঠামোর অংশ হলেও বাস্তব প্রয়োগে এর ঘাটতি রয়েছে। জাতিসংঘের এই দুটি কনভেনশনের অনুমোদন অনুযায়ী আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য কৃতিত্ব বহন করলেও নির্যাতন প্রতিরোধে এই অনুমোদন কোনো কাজে আসেনি, কারণ নির্যাতন ও অমানবিক আচরণ এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্যাতনের ধরন এবং প্রবণতা যদি দেখা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে সংগৃহীত তথ্য উপাত্ত এবং ভিকটিমের সাক্ষ্য অধিকারের পর্যবেক্ষণে দেখা গেছে সাধারণভাবে নির্যাতনের দুটি বিস্তৃত রূপ রয়েছে, একটি শারীরিক ও মানসিক, যদিও বাস্তবে এই দুটি প্রায় একে অপরের সাথে ওভারল্যাপ করে। শারীরিক নির্যাতনের মধ্যে বিশেষ করে যেগুলো পেটানো, বৈদ্যুতিক শক দেওয়া, উল্টো করে ঝুলিয়ে রাখা, দীর্ঘ সময় খাদ্য ও ঘুম বা বিশ্রাম থেকে বঞ্চিত রাখা, ওয়াটার বোর্ডিং, নানান কিছু আছে। মানসিক নির্যাতনের মধ্যে ভয়াবহ দিকগুলো ছিল ভয়ভীতি প্রদর্শন করা, মৃত্যুর হুমকি দেওয়া, বুড়া ফাঁসি কার্যকরের নাটক সাজানো, দীর্ঘমেয়াদী একাকী আটক রাখা, পরিবারের কাছ থেকে টাকা আদায়, চাপ প্রয়োগ করা, চোখ বেঁধে দীর্ঘক্ষণ আটক রাখা ইত্যাদি।